আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে 47 থেকে শুরু করে 2025 সালে আজকে কত 22শে অক্টোবর। অক্টোবরে এখন কয়টা বাজে? এই যে এখনকার টাইম 8:11। এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপছি। এটা গোটা জাতি হইলেও চাই, ব্যক্তি হইলেও চাই, কোনো অসুবিধা নেই। আমি এই কথা জীবনে বলি নাই, আমার কোনো সহকর্মী বলেন নাই, আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বলেন নাই যে আমরা সকল ভুলের ঊর্ধ্বে। কোন দল যদি দাবি করে সকল ভুলের ঊর্ধ্বে, অবশ্যই জাতি এটা মানবে না। আসিফের ব্যাপারে এরা আমাদের ছোট ভাই বোন, তাদের অবশ্যই স্যাক্রিফাইস আছে। ওরা যদি আমাদেরকে একটু অভিমান করে কিছু বলেও ফেলে, তবু আমরা মনে করি যে তাদের প্রতি আমাদের অত বেশি কঠোর হওয়া উচিত নয়। তাদেরকে সুযোগ দেওয়া উচিত। তাদের অভিজ্ঞতার প্রশ্ন আছে, তাদের বয়সের ব্যাপার আছে, তাদেরকে তো সুযোগ দিতে হবে। আমরা তাদের ব্যাপারে খুবই ফ্লেক্সিবল এবং আশা করি এখন তারা যাই বলুক, 2 দিন পরে হয়তো তারা রিভিউ করবে। আমিও যদি উল্টাপাল্টা কিছু বলি আমিও রিভিউ করব। মানুষ তো আমরা, আমাদের হতেই পারে। এটাকে আমরা খুব বড় করে দেখি। হঠাৎ করে এখন তাদের সাথে আমাদের দূরত্ব হলো কেন? দেখেন, রাজনীতির ময়দানে আমরা দুটো পৃথক দল। জাতীয় প্রয়োজনে আমরা একসাথে বহুদিন একসাথে ছিলাম। এখন প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। তারা তাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাচ্ছেন, আমরা আমাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাচ্ছি। জাতিকে আশা করি লক্ষ্য করবেন যে আমরা কিন্তু কোনো দলকে স্পেসিফিক টার্গেট করে কোনো কথা বলি না। আমরা কথা বলি নীতিগত। সে ফর এক্সাম্পল 5 তারিখের পরিবর্তনের পরে 5 আগস্ট গত বছর 8 তারিখ আমরা একটা বন্ধু সংগঠনকে নিয়ে বসলাম। বসে বললাম যে আমরা সবাই মজলুম ছিলাম, দেশবাসী মজলুম ছিল, 18 কোটি মানুষ মজলুম ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন। আসেন সবাই মিলে আমরা একটু দায়িত্বশীল আচরণ করি। এই কাজগুলো করা উচিত হবে না। কিছু কাজের কথা উল্লেখ করে আমরা বলেছিলাম। আমরা এটাও বলেছিলাম যে এই কাজগুলো যদি বন্ধ করা যায়, আনপ্রেসিডেন্টেড পপুলারিটি নিয়ে হয়তো আপনারা বা কেউ যাবেন ক্ষমতায়। আমরা কিন্তু আর কারোর সাথে ওরকম ক্ষমতার পার্টনার হব না। আমরা সেদিন আপনাদের পাশে থেকে বিরোধী দলে বসে প্রত্যেকটি ভালো কাজে আমরা 100 16 আনা সহযোগিতা করে যাব। কিন্তু জাতির ক্ষতিও এমন কিছু ধরা পড়লে আমরা কিন্তু আপনাদেরকে প্রথমে কানে কানে বলব, যদি আপনারা বদলায় যান আমাদের কাজ শেষ, যদি না বদলান আমরা রাস্তায় নামব। এটা হবে আমাদের পলিসি। তা আমরা অনুরোধ করি যে এগুলো আমরা বন্ধ করি। বন্ধ হয়নি। আমরা যা প্রত্যাশা করেছিলাম এটা বন্ধ হয়নি। না হওয়ার কারণে আমরা মুখ খুলতে বাধ্য হয়েছি। কিন্তু আমরা কারো নাম নিই, নাম না নিয়ে মুখ খোলাকে যদি আপনি আপনার উপর টেনে নিয়ে যান, তাইলে মনে হবে যে আপনি এটার উপযুক্ত। রাজনীতিতে এটা হবে, এটা মেনে নিতে হবে। রাজনীতিতে সমালোচনা সহ্য করার মানসিকতা আমারও থাকতে হবে, সবার থাকতে হবে। এটাই বিউটি অফ পলিটিক্স, এটাই বিউটি অফ ডেমোক্রেসি, যে অপরের মতটাকে আমার রেসপেক্ট করা লাগবে, শোনা লাগবে উনি কি বলতে চান। যেমন এখানে আমি এসেই বলছি যে মত বিনিময়। এখন আমি একটা কিছু বলে দিয়ে চলে গেলাম, তাহলে তো বিনিময় হলো না। এখানে আপনাদেরকেও স্কোপ দিতে হবে, আপনাদেরকেই বেশি সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। শেষের দিকে আমি হয়তো অল্প একটু সময় নেব। তো আমাদের মাঝে কোনো ঝগড়া নেই। যার যার রাজনৈতিক অবস্থান থেকে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আবার জাতির বৃহত্তর প্রয়োজনে যে কোনো সময় আমরা সবাইকে নিয়ে একসাথে চলতে পারবো, কাজ করতে পারবো, সেই মানসিকতা আমাদের আছে। যেমন ইতিমধ্যে কোনো দল হয়তো বলেছেন যে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা যুগপথে ছিলেন তাদের সবাইকে নিয়ে আমরা আগামীতে যদি আমরা সাকসেসফুল হই সরকার গঠন করব, তবে অমুক দলকে আমরা নিব না, এরকম কিছু কথা আছে। আমাদের বক্তব্য স্পষ্ট। কিছু নীতিমালার ভিত্তিতে আমরা সবাইকে দাওয়াত দিয়ে সাদর সম্ভাষণে আমরা গ্রহণ করবো যে আসেন সবাই মিলে দেশ চালাই, যদি আমরা এই সুযোগ পাই। পিআর আমাদের দেশের জন্য অবশ্যই নতুন, কিন্তু বিশ্বের উন্নত 28টি দেশ ও 91টি দেশ এটা অনুসরণ করে। জনগণ জানতে হবে এই জিনিসগুলো, আমরা জানানোর সুযোগ নিচ্ছি। 2 নম্বর হচ্ছে একটা নির্বাচনের আগে আরেকটা নির্বাচন, এটা খুবই যৌক্তিক। ওই দিন যদি নির্বাচন হয়, কিসের ভিত্তিতে নির্বাচন হচ্ছে জনগণ জানবে না। 2 নম্বর হলো তখন 2টা পেপার পাবে,
ব্যালট পেপার। আমাদের দেশের মানুষ অত সচেতন নয়, একটা পকেটে ঢুকে আরেকটাতে সিল মেরে যেটাতে মার্কা দেখবে সে চলে আসবে। এতে গোটা নির্বাচন ব্যবস্থাটাই ফ্রেজাইল হয়ে যাবে। এই জন্য আমরা বলছি, অতীতে এই দেশে 3টা রেফারেন্ডাম হয়েছে, সর্বোচ্চ যেটা এটা 26 দিনের নোটিশে হয়েছে, আর সর্বনিম্ন 18 দিনের নোটিশ। আমরা এখন বলেছি যে এটা নভেম্বর মাসের ভিতরে করলেই চলবে, কোনো অসুবিধা নেই। যা এই দাবিটা খুবই যৌক্তিক। এটা না হলে ইলেকশনের দিন দুটা ক্ষতি হবে, একটা তো বললাম, আরেকটা হলো যে ইলেকশনের প্রসেসটা স্লো ডাউন হয়ে যাবে, তখন ভোটার টার্ন ওভার কমে যাবে। অথচ মানুষ পিপাসার্থ হয়ে আছে, 3টা নির্বাচনে ভোট দিতেই পারে। আমাদের তরুণ সমাজ তার জীবনের প্রথম ভোটটাও দেওয়ার সুযোগ পায়নি। আমরা চাচ্ছি এগুলাকে নির্বিঘ্ন করার জন্য। থার্ড প্রশ্ন আপনার, যে এগুলার যদি মীমাংসা না হয় তাহলে নির্বাচন হবে কিনা। সরকার সিদ্ধান্ত নেবে, তবে আমরা এমন কোনো নেতিবাচক কাজ করার পক্ষে নই যেটা জাতীয় জীবনে অনিশ্চয়তা তৈরি করবে। আমরা সিরিয়াসলি চাই যে নির্বাচনটা রমজানের আগেই হোক, এবং এটা আমার মুখ দিয়েই প্রথমে বের হয়েছে। অন্যান্যদের দাবি ভিন্ন ভিন্ন সময়ে ছিল, যাই হোক পরে এটা সেটেল হয়েছে। তারেক সাহেবের সাথে আলাপ হয়েছে, সেখানে আমাদের কোনো রিজার্ভেশন থাকলে আমরা সেটা বলেছি। কেন রিজার্ভেশন? এটা এই কারণে নয় যে ফেব্রুয়ারিতে তারিখ নির্ধারণ হয়েছে, এটা ভিন্ন কারণ। এটা পলিটিক্যাল একটা কাস্টমের ব্যাপার ছিল, কাস্টম আমরা মনে করছি ভায়োলেশন হয়েছে। সেখানে আমরা বলেছি ওটা শেষ, এটা নিয়ে আর আমাদের কোনো কথা নেই। ওখানেই আমাদের কনসার্ন আমরা এক্সপ্রেস করে শেষ করে দিয়েছি। আমরা মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সন্দেহ এবং সংকট দুটাই দেখা দিতে পারে। এই জন্য আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ারই। কিন্তু বিদেশের মাটিতে আমরা কখনো কখনো কোনো কোনো জায়গায় বসতে পারি না, হয়তো আমেরিকায় আপনারা বসতে পারেন, কিন্তু বসতে হবে। এই যে একজন ভাই বলেছেন যে সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা দেশের জন্য এক হয়ে কাজ করতে পারি না। হ্যাঁ, জাতীয় স্বার্থের এই ব্যাপারটা আমরা সবাই মিলে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামের ফিরিস্তার দল নয়, মানুষের দল। আমরা একটা সহযোগিতা আপনাদের কাছে দারুণভাবে চাই, এটি হচ্ছে আমাদের সমালোচনা। আপনি যে ভাষায় প্রয়োজন মনে করেন করবেন, আমরা আপনার ভাষার দিকে তাকাবো না, আমরা তাকাবো আপনার সমালোচনার বিষয়বস্তুর দিকে। ওখান থেকে আমাদের জন্য, জাতির জন্য কি নেওয়ার আছে আমরা ওইটা নেব, আর আপনার কাছে আমরা কৃতজ্ঞ হব। ব্যক্তির সুনির্দিষ্ট নাম জানলে আমরা তার কাছে কৃতজ্ঞতা সরাসরি জানাবো, আপনি যে ভাষায় করবেন এটা আপনার ব্যাপার। কিন্তু আমরা এতটুকু শুধু আশা করব যে আপনার সমালোচনাটা আমাদের জন্য যাই হোক, প্রিয় জাতির জন্য যেন কাজে লাগে। এটাকে সামনে রেখে যদি করেন তাহলে নিম্নপক্ষে যে পিয়ারের দাবি তুলেছি এটা যৌক্তিক না, 100% যৌক্তিক। কিন্তু এই জিনিসটা দেশের জনগণকে জানান দিতে হবে, তাদের জানতে হবে যে এইটাতে লাভ কি, ওইটাতে ক্ষতি কি। তো সেই সময়টা আমরা নিব, আমরা ধৈর্য ধরব। আমি দাবি পেশ করার মানেই আমারটা মানতে হবে, এটার নাম গণতন্ত্র না। আমারটা যদি যৌক্তিক হয়, আমি আশা করব আমাদের জাতি এটা মানবে এবং উপকৃত হবে। এটা হলো আমাদের পজিশন। আর পরের যেটা বললেন যে আপনার না, বিএনপি 31 দফা দিয়েছে, আমাদের তো মাত্র 1 দফা না, আমাদের বহু দফা, আমাদের 41 দফা, আরো 10 দফা বেশি। কিন্তু আমরা প্রাইমারিলি 10টা দফা লঞ্চিং করেছি। ইউরোপ সফরের পরে আমরা ফিরে গিয়ে সেই 10 দফা জনগণের সামনে আমরা তুলে ধরেছি। সেই 10 দফা আমরা ভেন্টিলেট করেও যাচ্ছি। বিএনপি যেগুলো করেছে সেগুলা সংস্কারের অনেক জায়গায় ছিল, আবার কিন্তু বিএনপি জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় তাদের অবস্থান পরিবর্তন করেছে। আপনি সচেতন সাংবাদিক সবাই জানেন, আমি এগুলো বলতে যাচ্ছি না। আমরা কিন্তু আমাদের অবস্থান পরিবর্তন করিনি, আমরা আমাদের অবস্থানে আছি। আমরা জনগণের বিবেচনার জন্য এটা ছেড়ে দেব, জনগণ যেভাবে নেবে বিষয়টা সেভাবেই সেটেল হবে। এখন বলবেন যে জনগণ কিভাবে সেটেল করবে, এই জন্যই তো গণভোট। আর সেই গণভোটটা আমরা দাবি করেছি যে এটা অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে হবে, যাতে জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এই গণভোটের উপর ভিত্তি করে জুলাই চার্টার বা সনদ যেটা হয়েছে, ডিক্লারেশন যেটা হয়েছে, এর ভিত্তিতে নির্বাচনটা হলে 24-এর যে আকাঙ্ক্ষা মানুষের ছিল তার প্রতিফলন ইনশাল্লাহ ঘটবে। আমাদের অবস্থান ওটাই স্পষ্ট। আমার বলেছিলাম এগুলো পূরণ না হলে আমরা নির্বাচনে যাব না, আমরা এটা বলিনি, এটা আমাদের নামে পত্রিকা বলেছে। আমরা বলেছি যে এই জাতিগুলো আমাদের খুবই লিজিটিমেট, আমরা জাতির কল্যাণেই দাবি দিয়েছি, দলের কল্যাণে নয়।
যদি দাবিগুলার যৌক্তিকতা প্রমাণিত হওয়ার পরেও কনসিডারেশনে নেওয়া না হয়, তাহলে আমরা চিন্তা করব যে এই নির্বাচনে আমরা যাব কিনা। আমরা বলেছি এই ল্যাঙ্গুয়েজে, পত্রিকা আমাদের প্রতি আন্তরিক হওয়ার কারণে আরেক ধাপ অগ্রসর হয়ে তারা বলে ফেলেছে ওটার সাথে আমরা নাই। সুতরাং আমরা যা করেছি বুঝে শুনেই করেছি, জাতির কল্যাণে করেছি। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে আমরা সাইন করার পরে আমরাই প্রথম দল এগুলাকে বাস্তব এবং আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা রাস্তায় নামার প্রোগ্রাম নিয়েছি। এর আগে কিন্তু কেউ নিয়ে নেয়, কারণ আমরা জানি যে এগুলা অ্যাবান্ডন হয়ে যাবে, ওই পুঁথিগত রেকর্ড হিসাবে থেকে যাবে, এগুলা অ্যাপ্লায়েন্সে আসবে না। আনতে হলে অবশ্যই একটু সজাগ করে দিতে হবে, একটু শাউটিং করতে হবে। সেই শাউটিংটাই আমরা করছি এবং করবো, আমরা এখানে থামবো না। দাদা দুটো প্রশ্ন করেছেন, একটা হলো যে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই তাহলে দেশটাকে আফগান হবে নাকি ইরান হবে নাকি ইন্দোনেশিয়া হবে না লেবানন হবে না পাকিস্তান হবে, সয়েন্স। আমরা যদি সুযোগ পাই এটা বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, এটা অন্য কোনো দেশ হবে না। আমাদের দেশের কৃষ্টি কালচার সভ্যতা যুগের পর যুগ মিলেমিশে চলার যে সংস্কৃতি আমরা গড়ে তুলেছি, এইটার মধ্যে যে দুই চারটা কালো দাগ পড়েছে ওইগুলোকে আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ, যাতে এখানে দল ধর্মের ব্যবধানের কারণে জাতি আর বিভক্ত না হয়। আমরা এখন আর কোনো মেজরিটি মাইনরিটি এটাও আমরা স্বীকার করি না। আমরা বলি যে উই নিড ইউনিটি। আপনি যখনই মেজরিটি মাইনরিটি বলবেন তার মানে আপনি একটা দেশকে দুই ভাগে ভাগ করে ফেলবেন এবং এক দল আরেক দলের মুখোমুখি হয়ে যাবে। সেই কাণ্ড কারখানাটাই তো আমরা 54 বছর দেখেছি, ওটা আর আমরা দেখতে চাই না। আমার নাম আব্দুর রহিম, আমি জন্মগ্রহণ করে আমি মেজরিটি, আরেকজন নাম গোপাল চন্দ্র, সে ওখানে জন্মগ্রহণ করে সে মাইনরিটি। এর ভিত্তিতে একটা ডিসপ্যারিটি শুরু হয়ে গেল। আমরা ওই মেজরিটি মাইনরিটির ডিসপ্যারিটিতে আমরা নাই, আমরা এখানে ইকুইটি চাই। যে আমার কনস্টিটিউশন ধর্ম দেখে কাউকে অধিকার দেয়নি, নাগরিক দেখে অধিকার দিয়েছে। সুতরাং নাগরিক হিসাবে যার যেটা পাওনা সে দল কিংবা ধর্মের কারণে ওইটা থেকে বঞ্চিত হবে না। আমরা এখানে ইকুইটি মেনটেন করতে চাই, নট ইকুয়ালিটি। আপনার হাইট আমার হাইট সমান না, আপনার মেধা আমার মেধা সমান না, আপনার যোগ্যতা আমার যোগ্যতা সমান না। কিন্তু আল্লাহ আমাকে যেটা দিয়েছেন আমি যেন আমার সেই অধিকারটা পাই, আরেকজনকে যেটা দিয়েছেন সে যেন তার অধিকারটা পায়। আমরা সেই অধিকারটাই নিশ্চিত করতে চাই। এই জন্য ইনশাল্লাহ ওইটা হবে না। এরপরের প্রশ্ন আপনার ছিল, আমরা আমাদের প্রতিবেশীকে রেসপেক্ট করতে চাই। সিমিলারলি আমাদের প্রতিবেশীর কাছ থেকেও আমরা আমাদের পাওনা রেসপেক্ট করতে চাই। এটা হতে হবে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে। অ্যানাদার ইকুইটি, এখানে আমরা ইকুয়ালিটি বলছি না। ভারত বাংলাদেশের চাইতে 26 গুণ বড় একটা দেশ, দুনিয়ার সবচেয়ে বড় পপুলেশনের দেশ। তাদের রিসোর্স, তাদের ম্যান পাওয়ার, তাদের ভারতের সাথেই তো শুধু আমাদের চুক্তি হয় নাই, চুক্তি অনেক দেশের সাথে আমাদের হয়েছে। যেই চুক্তিগুলো যৌক্তিক, যেই চুক্তিগুলো জাতির কল্যাণে হয়েছে তাকে আমরা শতভাগ শ্রদ্ধা করব, যার সাথেই হোক, এটা ভারতের সাথে হোক আর যার সাথে হোক। কিন্তু কোনো চুক্তি যদি এমন মারাত্মক হয় যে এটা জাতির একেবারে অনেক বড় ক্ষতি করে ফেলেছে, তাইলে ওই দেশের সাথে বাইলেটারাল ডিসকাশন বা ডায়ালগের মাধ্যমে আমরা একটা সলিউশন বসবো। এটিএম আজহারুল ইসলাম সাহেব যখন ফ্রি হলেন জেল থেকে, তখন আমি বলেছি শুধু 47 সাল থেকে শুরু করে জামাতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না। এই কথা বলবো কিভাবে? আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের 100টার মধ্যে 99টা ডিসিশন সঠিক, একটা তো বেঠিক হইতে পারে। সেই বেঠিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধা করতে। এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না, ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। আরে বাবা, এই আরেকজন বিনা শর্তে মাপ চাইলাম, কোনো শর্তও দিলাম না, তারপর আর বাকি থাকলো কোনটা, এটা তো বুঝি না। আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে 47 থেকে শুরু করে 2025 সালে আজকে কত
22শে অক্টোবর। অক্টোবরে এখন কয়টা বাজে? এই যে এখনকার টাইম 8:11। এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপছি। এটা গোটা জাতি হইলেও চাই, ব্যক্তি হইলেও চাই, কোনো অসুবিধা নেই। আমি এই কথা জীবনে বলি নাই, আমার কোনো সহকর্মী বলেন নাই, আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বলেন নাই যে আমরা সকল ভুলের ঊর্ধ্বে। কোন দল যদি দাবি করে সকল ভুলের ঊর্ধ্বে, অবশ্যই জাতি এটা মানবে।